দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা কিন্তু হুট করে একদিনে শুরু হয়ে যায়নি। এটা ছিল অনেকটা ডমিনো ইফেক্টের মতো। একটা ঘটনার ধাক্কায় আরেকটা ঘটনা, তার ধাক্কায় আরেকটা, এভাবে পরপর সাজানো ঘটনার এক লম্বা লাইন যা পুরো পৃথিবীকে ঠেলে দিয়েছিল এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে। চলুন আজ সেই ডমিনোগুলোর কথাই বলি, দেখি ঠিক কিভাবে শুরু হয়েছিল ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী এই অধ্যায়টা। এই কথাটা কিন্তু একদম সত্যি। মানে কোনো একটা সিঙ্গল কারণ খুঁজে বের করা প্রায় অসম্ভব। আসলে অনেকগুলো ঘটনা, অনেকগুলো কারণ একসাথে মিলেমিশে এমন একটা পরিস্থিতি তৈরি করে যা শেষ পর্যন্ত যুদ্ধের আগুনটা জ্বালিয়ে দেয়। তো চলুন এই ডমিনোগুলোকে এক এক করে দেখা যাক কিভাবে একটা ঘটনা আরেকটাকে টেনে নিয়ে এলো। তাহলে আসল প্রশ্নটা হলো, প্রথম ডমিনোটা কোনটা ছিল? কোথা থেকে শুরু হলো এই পতনের খেলা? শুনতে অদ্ভুত লাগলেও এই গল্পের শুরুটা কিন্তু একটা যুদ্ধ শেষ হবার মধ্যে দিয়ে। সালটা ১৯১৯, প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে, আর জয়ী দেশগুলো জার্মানির ওপর চাপিয়ে দিল ভার্সাই চুক্তি। নামটা শান্তি চুক্তি হলেও এটা আসলে শান্তির বদলে আরেকটা ভয়াবহ যুদ্ধের বীজ বুনে দিয়েছিল। এই চুক্তির সবচেয়ে অপমানজনক অংশটা ছিল ওয়ার গিল্ট ক্লজ। মানে এই ধারাটা বলে দিল যে প্রথম বিশ্বযুদ্ধের যা কিছু ক্ষতি, যা কিছু ধ্বংসযজ্ঞ, তার সব কিছুর জন্য একমাত্র জার্মানিই দায়ী। ভাবুন একবার, এটা শুধু একটা আইনি ধারা ছিল না, এটা ছিল একটা গোটা জাতির ওপর চাপিয়ে দেওয়া অপমানের বোঝা। আর এই অপমান থেকেই জার্মানদের মনে জন্ম নিয়েছিল এক গভীর ক্ষোভ। শুধু অপমানই নয়, জার্মানির ওপর চাপানো হলো এক বিশাল অঙ্কের জরিমানা। আজকের দিনে যার মূল্য দাঁড়ায় প্রায় $270 বিলিয়ন। বুঝতেই পারছেন, এত বিশাল পরিমাণ অর্থ শোধ করতে গিয়ে জার্মানির অর্থনীতি একেবারে ভেঙে পড়ল। আর এর ফল যা হলো তা ছিল কল্পনারও বাইরে। জার্মানিতে শুরু হলো হাইপার ইনফ্লেশন, মানে টাকার দাম কাগজের চেয়েও কমে গেল। পরিস্থিতিটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। ১৯২২ সালে বার্লিনে এক প্যাকেট পাউরুটির দাম ছিল ১৬০ মার্ক। ঠিক এক বছর পর ১৯২৩ সালে সেই একই পাউরুটি কিনতে লাগছিল ২০০ বিলিয়ন মার্ক। মানুষের সারা জীবনের জমানো টাকা এক রাতে অর্থহীন হয়ে গেল। তো যখন একটা দেশের অর্থনীতি এভাবে ভেঙে পড়ে, মানুষের আত্মসম্মান ধুলোয় মিশে যায়, তখন তারা এমন একজনকে খোঁজে যে তাদের হারানো গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন দেখাবে। জার্মানির এই চরম হতাশা আর ক্ষোভকে পুঁজি করেই রাজনীতির মঞ্চে আবির্ভাব হল অ্যাডলফ হিটলারের। হিটলার কিন্তু খুব ঠান্ডা মাথায় এগোচ্ছিলেন। ১৯২৩ সালে ক্ষমতা দখলের একটা চেষ্টা ব্যর্থ হয়, কিন্তু তাতে তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এরপর আসলো ১৯২৯ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দা, যা জার্মানিতে বেকারত্বকে একেবারে শিখরে পৌঁছে দিল। আর এই চরম বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়েই ১৯৩৩ সালে হিটলার নিজেকে জার্মানির একচ্ছত্র অধিপতি বা ডিকটেটর হিসেবে ঘোষণা করেন। আর ক্ষমতায় আসার পরেই হিটলার তার আসল পরিকল্পনাটা সামনে নিয়ে এলেন। তার লক্ষ্য ছিল একটাই, একটা জাতিগতভাবে বিশুদ্ধ জার্মান সাম্রাজ্য বা রাইখ তৈরি করা, আর তথাকথিত আর্য জাতির জন্য আরও জায়গা বা লেবেন্সরাম দখল করা। এই ভয়ঙ্কর চিন্তাভাবনাই পুরো ইউরোপকে একটা বিধ্বংসী পরিণতির দিকে ঠেলে দিচ্ছিল। এরপর হিটলার যেন বিশ্বের ধৈর্য পরীক্ষা করতে নামলেন। তিনি একটার পর একটা নিয়ম ভাঙতে শুরু করলেন, ভার্সাই চুক্তিকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে। আর ইউরোপের অন্য দেশগুলো, তারা আর একটা বিশ্বযুদ্ধের ভয়ে এতটাই কাবু ছিল যে তারা এক অদ্ভুত নীতি নিল, যাকে বলা হয় অ্যাপিশমেন্ট বা তোষণ নীতি। তাদের ভাবনাটা ছিল, হিটলারকে যদি কিছু ছোটখাটো ছাড় দেওয়া যায় তাহলে হয়তো বড় বিপদটা এড়ানো যাবে। আর হিটলার এই সুযোগের সদ্ব্যবহার করলেন। ১৯৩৫ সালে নতুন করে জার্মান বিমান বাহিনী বানালেন, যা চুক্তির সরাসরি লঙ্ঘন। ব্রিটেনের সাথে একটা নৌ চুক্তিও করে ফেললেন। ১৯৩৮ সালে তো কোনোরকম বাধা ছাড়াই অস্ট্রিয়া দখল করে নিলেন। আর বাকি বিশ্ব, তারা যেন সব দেখেও না দেখার ভান করে চুপচাপ বসে রইল। এই তোষণ নীতির সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত ১৯৩৮ সালের মিউনিক চুক্তি। এখানে ব্রিটেন আর ফ্রান্স মিলে চেকোস্লোভাকিয়ার একটা অংশ, যার নাম সুডেটেনল্যান্ড, সেটাকে হিটলারের হাতে তুলে দিল। বিনিময়ে হিটলার কথা দিলেন এটাই তার শেষ চাওয়া, এরপরে তিনি আর কিছুই দখল করবেন না। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেন তো রীতিমতো বিজয়ের বেশে দেশে ফিরে ঘোষণা করলেন যে তিনি আমাদের সময়ের জন্য শান্তি নিয়ে এসেছেন।
তিনি সত্যি হয়তো বিশ্বাস করেছিলেন যে এই চুক্তির মাধ্যমে একটা ভয়ঙ্কর যুদ্ধ এড়ানো গেল, কিন্তু হায়, তার ধারণাটা যে কতটা ভুল ছিল। কারণটা খুব সহজ। চুক্তি সই হওয়ার 1 বছরও কাটেনি, হিটলার তার কথা রাখলেন না, পুরো চেকোস্লোভাকিয়াটাই দখল করে নিলেন। এই ঘটনাটা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে হিটলারকে বিশ্বাস করাটা কত বড় বোকামি ছিল, আর তোষণনীতিটা ছিল পুরোপুরি ব্যর্থ। চেকোস্লোভাকিয়া দখলের পর আর কোনো সন্দেহই রইল না যে হিটলার এখানেই থামার পাত্র নন। তার পরের টার্গেট ছিল পোল্যান্ড, আর এই পোল্যান্ড আক্রমণই ছিল সেই ফাইনাল ডমিনো, যেটা পড়ার সাথে সাথে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তবে পোল্যান্ড আক্রমণের ঠিক আগে হিটলার একটা মাস্টার স্ট্রোক দিলেন। তিনি তার সবচেয়ে বড় শত্রু কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের সাথে একটা চুক্তি করলেন, এক অনাক্রমণ চুক্তি। চালটা ছিল খুবই পরিষ্কার। পোল্যান্ড আক্রমণ করার সময় তিনি 2 ফ্রন্টে যুদ্ধ করতে চান না। এরপর ঘটনাগুলো ঘটতে শুরু করল ঝড়ের গতিতে। 1939 সালের 1 সেপ্টেম্বর প্রায় 10 লাখ জার্মান সৈন্য পোল্যান্ড আক্রমণ করে বসল। এর ঠিক 2 দিন পর 3 সেপ্টেম্বর ব্রিটেন আর ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। কিন্তু কোনো সাহায্য পৌঁছানোর আগেই মাত্র 1 সপ্তাহের মধ্যে জার্মান সেনারা পোল্যান্ডের রাজধানী ওয়ারশ দখল করে নিল। কিন্তু মজার ব্যাপার কি জানেন? যুদ্ধ ঘোষণার পরেও প্রায় 8 মাস পশ্চিম ইউরোপে তেমন বড়সড় কোনো লড়াইই হল না। এই সময়টাকে তাই বলা হয় ফোনি ওয়ার বা নকল যুদ্ধ। কারণটা হল ব্রিটেন আর ফ্রান্স মুখে যুদ্ধ ঘোষণা করলেও পোল্যান্ডকে বাঁচাতে বা জার্মানিকে থামাতে কার্যকর কোনো পদক্ষেপই নেয়নি। এই অদ্ভুত শান্ত অবস্থানের অবসান ঘটল খুব ভয়ঙ্করভাবে। হিটলার ইউরোপের উপর ঝাঁপিয়ে পড়লেন তার নতুন এক যুদ্ধ কৌশল নিয়ে, যার নাম ছিল ব্লিটজক্রিগ। ব্লিটজক্রিগ এর মানে হল লাইটনিং ওয়ার বা বিদ্যুৎগতি যুদ্ধ। এর মূল আইডিয়াটা ছিল খুবই সিম্পল কিন্তু ভয়ঙ্কর। গতি আর অতর্কিত হামলা দিয়ে শত্রুকে একেবারে হতবাক করে দেওয়া। ট্যাঙ্ক, যুদ্ধবিমান আর পদাতিক বাহিনী একসাথে এমন সমন্বিত আক্রমণ চালাত যে শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যেত। এর পদ্ধতিটা ছিল 3 ধাপে। 1. অতর্কিত হামলা। সাজোয়া ট্যাঙ্কগুলো শত্রুর ডিফেন্স লাইন ভেঙে গুড়িয়ে দিত। 2. আকাশ থেকে সাপোর্ট। জার্মান বিমান বাহিনী মানে লুফটওয়াফে ওপর থেকে বোমা ফেলে ডিফেন্ডারদের ছত্রভঙ্গ করে দিত। আর 3. গতি। পদাতিক বাহিনী এত দ্রুতগতিতে ঢুকে পড়ত যে শত্রুরা পাল্টা জবাব দেওয়ার সময়ই পেত না। আর এই কৌশলের সাফল্য ছিল অবিশ্বাস্য। মাত্র কয়েক মাসের মধ্যে পুরো ইউরোপের মানচিত্রটাই যেন বদলে গেল। 1940-এর এপ্রিলে ডেনমার্ক আর নরওয়ে দখল হল, মে মাসে বেলজিয়াম, নেদারল্যান্ডস আর লুক্সেমবার্গ, আর জুনের মধ্যে একসময়ের পরাশক্তি ফ্রান্সও আত্মসমর্পণ করল। বলতে গেলে পুরো পশ্চিম ইউরোপেই চলে এলো হিটলারের দখলে। ফ্রান্সের এই পতনের সময় প্রায় 3.5 লক্ষ ব্রিটিশ আর ফরাসি সৈন্য ডানকার্কের সৈকতে আটকা পড়েছিল। তাদের ভাগ্য ছিল প্রায় নিশ্চিত মৃত্যু অথবা বন্দিত্ব। কিন্তু এরপর যা হলো তা ছিল এক কথায় অলৌকিক। সাধারণ মাছ ধরার নৌকা থেকে শুরু করে সব ধরনের জলযান দিয়ে প্রায় 3.5 লক্ষ সৈন্যকে উদ্ধার করা হয়। এটা হয়তো একটা সামরিক পরাজয় ছিল, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এটা ছিল এক বিশাল জয়, যা মিত্রবাহিনীকে লড়াই চালিয়ে যাওয়ার জন্য নতুন করে শক্তি জুগিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও 1940 সালের মাঝামাঝি সময়ে পরিস্থিতি ছিল ভয়াবহ। প্রায় গোটা ইউরোপ হিটলারের নিয়ন্ত্রণে। একা ব্রিটেন লড়ছে এক অপ্রতিরোধ্য জার্মান শক্তির বিরুদ্ধে। তো প্রশ্নটা হলো, এমন এক নিরাশাজনক অবস্থা থেকে এই যুদ্ধ জেতাটা কি আদৌ সম্ভব ছিল? এই প্রশ্নটাই তখন ঘুরছিল সবার মনে।